নবরাত্রি থেকে শুরু হয়ে 14 দিন ব্যাপী মুখার্জি পরিবারে চলে অন্নপূর্ণা পুজো, নবরাত্রির পুজো, রামনবমীর পুজো, তার সঙ্গে অন্যান্য পুজো এবং হোমযজ্ঞ। আজ দ্বাদশীর দিন মুখার্জি পরিবারের পক্ষ থেকে করা হলো মহামৃত্যুঞ্জয় শিবম যজ্ঞ। এদিনের এই যজ্ঞ নিজে হাতে সূচনা করেন মুখার্জি পরিবারের বর্তমান সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়দীপবাবু বলেন, 14 দিনব্যাপী মুখার্জি পরিবারে নবরাত্রির পাশাপাশি অন্নপূর্ণা পুজো, রামনবমী পুজো, সপ্তশতী চণ্ডী যজ্ঞ, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ প্রভৃতি বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠিত হয়। এদিনও দ্বাদশীর দিন সেইভাবেই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করা হলো। তিনি এদিনের এই যজ্ঞের শুভ সূচনা করার পাশাপাশি বলেন, সাধারণ মানুষের মঙ্গলার্থেই তার পরিবারের পক্ষ থেকে এই হোমযজ্ঞের আয়োজন করা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়দীপবাবু কি বলছেন তা আমরা শুনে নেব। আজকে দ্বাদশীতে আমাদের মুখার্জি পরিবারের থেকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেক বছরের নিয়ে এবছরও অন্নপূর্ণা পুজো। আপনি জানেন যে আমাদের 14 দিন যাবত অন্নপূর্ণা পুজো চলে, চতুর্দশী সে বিজয়া, তার আগে আজকে দ্বাদশীতে আজকে মহামৃত্যুঞ্জয় শিবের রুদ্রাভিষেক হচ্ছে এবং সেই চণ্ডী যজ্ঞ হচ্ছে এবং এই যজ্ঞেতে বহু মানুষ তারা দেখতে এসেছেন এবং এই যজ্ঞের মাধ্যম দিয়ে আমরা সবাইয়ের কাছে অন্নপূর্ণার কাছে প্রার্থনা করব, সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। রাজনীতি যার যার, রামচন্দ্র সবার। এদিন চন্দননগরে বিশ্ব হিন্দু জাগরণ কমিটির উদ্যোগে রামনবমীর মিছিলে একদিকে যেমন তৃণমূল নেতাদের পা মেলাতে দেখা গেল, তেমনি একদিকে বিজেপি নেতাদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা গেল। এ বিষয়ে চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল কি বলছেন আমরা শুনব। এদিনে চন্দননগরের মিছিলে উর্দিবাজারে রামনবমীর মিছিলকে নিয়ন্ত্রণ করতে দেখা গেল এলাকারই পৌর সদস্য শুভজিৎ সাউকে। অন্যদিকে এদিন জিটি রোডে ভিনটেজ গাড়িতে চড়ে রাজপথে রামনবমীর মিছিলে বেরোলেন চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুন্নাবাবুর দাবি, রামচন্দ্র সবার। চন্দননগরের রাজপথে আজকে হিন্দুরা বেরিয়েছে, অতএব এখানে কোনো দল নয়, এখানে হিন্দুত্বই শেষ কথা। কি বলছেন মুন্না আগরওয়াল আমরা শুনব। অন্যদিকে এদিন চন্দননগরের রাজপথে রামনবমীর মিছিলে বেরোনো সকলকে ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, বিজেপির হুগলি জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, প্রাক্তন সভাপতি সুবীর নাগ সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা। এদিন কি বলছেন এ বিষয়ে বিজেপির প্রাক্তন হুগলি জেলার সভাপতি সুবীর নাগ এবং বিজেপির হুগলি জেলার বর্তমান সভাপতি গৌতম চ্যাটার্জি আমরা শুনে নেব।
মানুষের ওপর শুধুমাত্র ওয়াকফ সম্পত্তি নিয়ে এই যে অরাজকতা করছে আজকে আপনারা পুলিশের ঠিক আপনারা দেখেছেন টিভিতে দেখিয়েছে পুলিশে দিয়ে জ্বালিয়ে দিল। এখানে পুলিশের ভূমিকা ছিল তারা দোকান ঘরের মধ্যে ঢুকে নিজেদের প্রাণ বাঁচালো। আর আজকে যে শিক্ষকরা আজকে আমাদের জাতির করবার মেরুদণ্ড সেই মানুষগুলোকে মাটিতে ফেলে লাঠি দিয়ে মারা হলো। আমরা দেখলাম তাদের লাঠি মারছে, আমরা দেখলাম স্লোগান উঠছে রাজনীতি যার যার, রাম সবার। কি বলবেন? রাম নিশ্চিত সবার। রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম অযোধ্যার এই রাজা ছিলেন সেই রামচন্দ্র, তার আদর্শ নিয়েই আমরাও লড়ছি। আজকে ভারতীয় জনতা পার্টি রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে। সুতরাং আজকে রামের নামে আজকে সমস্ত হিন্দু মানুষ আজকে একসাথে বেরিয়ে এসছে এবং রামের জয়ধ্বনি করছে। সব জায়গায় শুধু একটাই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় শ্রীরামকে গালি বলতো, আজকে জয় শ্রীরামের নাম শুনলে সে এগিয়ে যেত, তাদের বলতো তারা গালিগালাজ করেছে। আজকে সেই জয় শ্রীরাম আজকে মানুষের মুখে মুখে আজকে ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে এটা খুব অদ্ভুত ব্যাপার এবং মানুষ চায় যে আমাদের এই পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠা হবে। আজকে ভারতীয় জনতা পার্টি রামরাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে। তাই আজকে রামের নামে আজকে লক্ষ লক্ষ হিন্দু আজকে বেরিয়েছে এবং সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের আজকে রামনবমী উৎসব। চন্দননগরের রাজপথে চন্দননগরের ডেপুটি মেয়র থেকে বহু তৃণমূল কাউন্সিলরকে দেখা গেল এই শোভাযাত্রায়, যেখানে হিন্দু জাগরণ মঞ্চের শোভাযাত্রা, সেখানে তৃণমূলের নেতাদের দেখা গেল। এটাকে চোখে দেখুন। এখন রাম নামে যেহেতু ভারতীয় জনতা পার্টির রাম নাম করে আজকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আজকে যে জায়গায় এসছে, ওরা ভাবলো যে রাম নাম করলেই হয়তো আমরাও সেখানে উদ্ধার হবো, কিন্তু উদ্ধার হয় না। কেন মরার সময় লোকে হরিনাম করে, সেই জন্য ওরাও আজকে রাম রাম করছে মরার সময়। সুতরাং ওই রামের ছদ্মবেশে রামের নাম করে কিচ্ছু হবে না। ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরামকে বিশ্বাস করে, রামচন্দ্রকে বিশ্বাস করে এবং তারা আজকে জয় শ্রীরাম নিয়ে আজকে এগিয়ে চলেছে। আমরা আজকে যেখানে পৌঁছেছি আমাদের সাথে রামচন্দ্র আছে। সুতরাং বেঁকি দরকার নেই আর বেঁকি সাজও দরকার নেই। মানুষ বুঝে গেছে বেঁকি সাজে কিছু হবে না। নিয়ম মেনে তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছেন, তবুও আজকে অযোগ্যদের জন্য তাদেরও চাকরি বাতিল হয়েছে। তারাও আজ সমানভাবে দায়ী অযোগ্য হিসেবে। তারা যোগ্যতার সাথে পাশ করে শিক্ষকতা করলেও তারাও আজকে অযোগ্যদের দলে পড়েছেন, তাদেরও চাকরি গিয়েছে। যার ফলে আজকে তারা হুগলি জেলা সহ সারা রাজ্যের প্রতিটা জেলায় প্রত্যেকটা শিক্ষা দপ্তরে তারা আজকে অভিযান চালান। তারা এদিন হুগলি শিক্ষা দপ্তরেও তালা ঝুলিয়ে দেন। তাদের দাবি, তারা অযোগ্যদের সাথে তাদের একই পংক্তিতে বসানো হয়েছে, তারা দোষ না করেও আজকে তারা দোষী সাব্যস্ত, তাদেরও চাকরি গিয়েছে। অতএব যতক্ষণ না তাদের সাথে ন্যায় বিচার হচ্ছে, তাদের চাকরি ফেরত হচ্ছে, তারাই আন্দোলন চালিয়ে যাবেন। এদিন হুগলি জেলা ডিওয়াই অফিসে বিক্ষোভ কর্মসূচি পাশাপাশি তারা ডিওয়াই অফিসে তালাও ঝুলিয়ে দেন। ডিওয়াই অফিসে তালা ঝুলিয়ে শিক্ষকদের দাবি, তারা যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়েছেন, তারা চাকরি পেয়েছেন, কিন্তু অযোগ্যদের পাশাপাশি মুখ্যমন্ত্রী তাদেরকেও একই পংক্তিতে বসিয়ে দিয়েছেন, দিয়ে তাদেরকেও চাকরিহারা বাধ্য করেছেন। কেন যোগ্য অযোগ্যদের
পরিষ্কার তালিকা প্রকাশ করা হচ্ছে না? কেন যোগ্যদেরকেও অযোগ্যদের সঙ্গে আজকে চাকরি হারিয়ে রাস্তায় ঘুরতে হচ্ছে? এরই প্রতিবাদে তারা সামিল হয়েছেন। কি বলছেন শিক্ষকরা আমরা শুনবো। এদিন ডিওয়াই অফিসে তারা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্মীরা সেখানে দাঁড়িয়ে থাকলেও এদিন তারা নীরব দর্শকের ভূমিকাই পালন করেন। তারা এদিন কোনো রকমভাবে তাদেরকে কোনো বাধা দেননি। তারা শুধু দাঁড়িয়ে দেখতে থাকেন শিক্ষকদের প্রতিবাদ। শিক্ষকদের দাবি, তারা যতক্ষণ না এই অন্যায্যদের বা অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে বা যোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে, তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে তারা আমরণ মৃত্যু অবধি এই আন্দোলন করবেন। তাই আমরণ মৃত্যু কর্মসূচি নিয়ে অনেকেই আজকে ডিআই অফিসে বসে আছেন, যে যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে তাদের দিনের পর দিন হলেও তারা এখানে বসে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। কি বলছেন তারা আমরা দেখব। এদিন তারা ডিআই অফিস অভিযানের পাশাপাশি হুগলি মোড়ে রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান। তাই কিছুক্ষণের জন্য হুগলি মোড় অঞ্চলের চৌরাস্তার মোড় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। যোগ্য শিক্ষক রাস্তায় নেমে পড়েছে, কারণ আমাদের চাকরি সুপ্রিম কোর্টের রায়ে চলে গেছে এবং যাদের দুর্নীতি, যারা দুর্নীতির মাথা, যারা দুর্নীতি করলো তাদের কোনো শাস্তি না হয়ে, যারা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত, যাদের কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নেই, যাদের মধ্যে কোনো আজ পর্যন্ত সিঙ্গেল বেঞ্চে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে যাদের বিরুদ্ধে আজ পর্যন্ত একটা কোনো প্রমাণ বা দুর্নীতির কোনো অভিযোগ নেই, তা সত্ত্বেও চাকরিগুলো বাতিল করা হয়েছে। অতএব আমরা এখন কোনো কথা শুনবো না। যোগ্যদের তালিকা এসএসসি কিংবা সিবিআই যে তথ্য পেয়েছে সে তথ্য অ্যাজ পার সিবিআই লিস্ট যোগ্য অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে, নাহলে নিউজ পেপারে পাবলিশ করতে হবে। আর আমাদের অধিকার, আমরা গণতন্ত্রের সরকারে আছি। অতএব আমাদের অভিযোগ, কোনো রকম অভিযোগ প্রমাণ ছাড়াই কেন আমাদেরকে শাস্তি বা ফাঁসির মতো একটা শাস্তি দেওয়া হলো, আমাদের পরিবারকে রাতে পথে নামিয়ে দেওয়া হলো। ন্যাচারাল জাস্টিস বলে, আমাদের সংবিধানের ন্যাচারাল জাস্টিস বলে যে কোনো 100 জনের মধ্যে একজন নিরপরাধী থাকলে তাকে শাস্তি দেওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের 90% যোগ্য শিক্ষক আর 10% অযোগ্য শিক্ষকের জন্য 90% শিক্ষককে সমস্ত তথ্য এভিডেন্স দেওয়া সত্ত্বেও, থাকা সত্ত্বেও এই বিচার ব্যবস্থা আমাদের সকলকে বাতিল করেছে। তাহলে এখানে আমরা পুরো কোনো রকম রাজনীতির শিকার হচ্ছি এবং বিরোধী দলেরা সকলে এখন নেমে পড়েছে, আমাদেরকে চাকরি পাইয়ে দেবে বলছে। কিন্তু তারাই একদিন বলতো, আমি তাদের কাছে একটা আবেদন করব এবং আমাদের বিরোধী যে দলনেতা আছেন শুভেন্দু অধিকারী, তিনি বিজেপির একজন নেতা। অতএব যেহেতু ভারতবর্ষে বিজেপির সবথেকে বেশি বড় শক্তিশালী একটা দল, অতএব তাদের 12 জন এমপি নিয়ে তারা তাদের প্যাডে একটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা আবেদন করুন যে আমাদের যোগ্য শিক্ষকদের যেন তাদের যোগ্যতার নিরিখে চাকরিতে ফিরিয়ে দেওয়া হয়। আমার নাম ওবায়দুর রহমান। কোন স্কুলে কর্মরত ছিলেন? রামচন্দ্র পাল ইনস্টিটিউশন, হুগলি। আমাদের আর কোথাও যাওয়ার রাস্তা নেই, আমরা এখন সমস্ত রাস্তা হারিয়ে ফেলেছি। আর আমাদের অবরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমরা মৃত্যুর সামনে এসে দাঁড়িয়েছি। আর আমাদের কারো প্রতি আশা ভরসা বিন্দু মাত্র কিছু নেই। সরকার আমাদের পাশে নেই, বিরোধী দলনেতা আমাদের পাশে নেই, কেউ আমাদের পাশে নেই। আমরা নিজেদের যোগ্যতায় আমরা চাকরি পেয়েছি, সেই যোগ্যতা আমরা নিজেরাই ছিনিয়ে নিতে চাই। সরকার চাই এতদিনে কেন করা যেতে পারেনি? নিরানিমেষ তার কাছেই আছে, তাকে এখন প্রকাশ করতে হবে। দ্যাটস ভেরি ক্লিয়ার। আমাদের এখন এটাই একমাত্র দাবি, নিরানিমেষ আমাদের প্রকাশ করতে হবে, যোগ্যতার তালিকা প্রকাশ করতে হবে। আমাদের নেতাজি ইউনিভার্সিটিতে দেখেছিলেন, আমরা গিয়েছি সেখানে। দিদি আলটিমেটলি শেষে তিনি কি বললেন? যোগ্যতার কথা বললেন, কিন্তু শেষে তিনি অযোগ্যতার কথা বললেন, যেটা আমাদের ভালো লাগেনি। তারপরে উনি কি বললেন? আমরা ভলেন্টিয়ার সার্ভিস দেবো। ভলেন্টিয়ার সার্ভিস কেন দেবো? আমরা 7 বছর যোগ্যতার ভিত্তিতে সামান্য স্কুলে চাকরি করেছি, কেন এখন ভলেন্টিয়ার আমরা সার্ভিস দিতে যাবো? তাই আমাদের একটাই ডিমান্ড,
চান যে যেভাবেই হোক আমাদের যোগ্য তার প্রমাণ মিরর ইমেজ অবশ্যই আছে, ওনাদের কাছে মিরর ইমেজ আছে, সেই মিরর ইমেজ প্রকাশ করুন এবং আমাদের সবাইকে যথাযোগ্য সম্মানের সঙ্গে আবার স্কুলে ফেরত পাঠান। দিদির কাছে আমাদের সকলের তরফ থেকে এটাই অনুরোধ থাকবে। অন্যদিকে এদিন এ বিষয়ে হুগলির ডিআই কি বলছেন আমরা শুনে নেব। আইটেমে ছিল যে মোটামুটি যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে একটা প্রশ্ন ছিল, তাদের স্যালারি নিয়ে একটা প্রশ্ন ছিল, এরকম 6টা আইটেম ছিল। মেনলি ওই সমস্ত অযোগ্য যোগ্য এই সমস্ত ব্যাপারে। তো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি ডিভিশন হিসেবে তো মানে যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব তো ডিআই নয়। এটা যেমন স্কুল সার্ভিস কমিশন আছে যারা পরীক্ষাটা অ্যারেঞ্জ করে, ওনারা ডেপুটেশনটা দিলে সেটাকে আমরা ফরওয়ার্ডিং করে আমরা যথাযোগ্য স্থানে পৌঁছে দেবো। সেটা এসএসসি হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি ডিভিশন হতে পারে বা ডিপার্টমেন্ট হতে পারে। যে পরিস্থিতি চলছে স্যার, কি মানে ওনারা দাবি করছেন যোগ্য অযোগ্য মিরর ইমেজ পার করতে বলছেন, এগুলো তো আমরা যেহেতু সিলেকশন অথরিটি, স্কুল সার্ভিস কমিশন যেহেতু সিলেকশন অথরিটি, তারাই বলতে পারবে এবং তারাই দিতে পারবে। এভাবে ডিআই কোনো রোল নেই আর সে কাজও করতে পারবে না। চন্দননগর পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডের খলিশানি এলাকার একই পরিবারের 4 জন অগ্নিদগ্ধ হন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে এদিন বিকেল 4টে নাগাদ রমেশ মান্না, সুস্মিতা মান্না, পৃথা মান্না ও পর্ণা মান্না নামে একই পরিবারের 4 জন অগ্নিদগ্ধ হন। তাদের প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে এসে উপস্থিত হন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ অন্যান্যরা। তবে পুলিশ এখনো ধোঁয়াশায় কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। ওই দুপুর 3টে নাগাদ হঠাৎ একটু বাড়িতে চেঁচামেচি হয়, কি কারণে লেগেছে বলতে পারবো না, মনে হয় শর্ট সার্কিট থেকেই হয়েছে সম্ভবত। তো আমরা এসে আগুন টাগুন নেভানোর ব্যবস্থা করি, তারপর সব হসপিটালে অ্যাডমিট করা হয়। কখন দেখলেন, কি দেখলেন, কি অবস্থা দেখলেন? তখন আমরা যখন এসেছি তখন মোটামুটি 3জন, অলরেডি 4 জনই একটু ইনজিওর্ড, অলরেডি পুড়ে গেছেন। তারপর আমরা আগুন নেভানোর ব্যবস্থা করি ওনাদের সরিয়ে। মানে কোথায় ছিল ওনারা, মানে মানে বেডরুমে ছিল না কোথায় ছিল? না, একটা এখানে ওদের একটা ছোট একটা ঘর আছে, ওখানে ওইখানেই ছিলেন সবাই। সবাই ওইখানে ছিল? হ্যাঁ, মানে ওই অবস্থাতে আপনারা দেখেছেন? যে হ্যাঁ, ওই অবস্থাতেই আমরা দেখেছি। তারপর সবাইকে সরিয়ে দিয়ে সাইডে করে দিয়ে তারপর আমরা আগুন নেভানোর ব্যবস্থা করি ঘরটা। দমকল কি খবর দিয়েছে? হ্যাঁ, পরে ফায়ার ব্রিগেড এসেছে। দেখে কি বলে শর্ট সার্কিটে হয়েছে কি দেখতে? সেটা বলতে পারবো না, আমরা পেশেন্টদের নিয়ে ব্যস্ত ছিলাম। মানে কি মানে শুনতে পাচ্ছেন কি করে আগুন লাগলো? সব শুনতে পাচ্ছি শর্ট সার্কিট থেকে নাকি হয়েছে। কি নাম আপনার? আমার নাম হিতেশ মান্না। কখন কি জানতে পারলেন, কি পরিস্থিতি এখন, কি কি আছে, কোথায়? দেখুন, আমি চন্দননগর কর্পোরেশনে আমি ছিলাম। আমার কাছে 3:30 নাগাদ একটা ফোন এলো, আমার ছেলে ফোন করলো। কারণ ওই যে বাড়িতে ঘটনাটা ঘটেছে রমেশ মান্নার বাড়ি, আমার বাড়ি থেকে 3টে বাড়ি পরেই ওর বাড়ি। তো হঠাৎ ওখানে একটা চেঁচামেচি শুনে আমার ছেলে দৌড়ে যায়, আমার ছেলে এবং বৌমা। তো গিয়ে বলে ওখানে দেখে নেয়, তখন আগুন জ্বলছে। তো ওরা আমাকে বলে ফায়ার ব্রিগেডকে ফোন করে, এক্ষুনি আগুন লেগে গেছে। আমি তখন সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি এবং তারপরেই আবার 5-7 মিনিট পরে বলে যে একটু সিরিয়াসলি বার্ন হয়েছে, যে অ্যাম্বুলেন্সকে ব্যবস্থা করতে হবে। আমি কয়েকটা অ্যাম্বুলেন্সেও আমি ব্যবস্থা করলাম, করে বলে চন্দ্রনগরে প্রথম প্রাথমিকভাবে নিয়ে এসো। আমি দেখছি চন্দ্রনগরে নিয়ে আসা হলো। আমি তখন থেকে এখানেই আছি, চন্দ্রনগর হসপিটালই আছি। ওরা প্রাথমিক চিকিৎসা করেছে, কিন্তু ডাক্তারবাবুদের অভিমত যে যেভাবে বার্ন হয়েছে এটা সিরিয়াসলি এটা কলকাতায় ট্রান্সফার করলেই ভালো হয়। ট্রান্সফার করেছেন কলকাতায়। আমরা কলকাতায় যাওয়ার পথে মানে অলরেডি 4টে অ্যাম্বুলেন্স আনানো হয়েছে। আরও সব আমাদের পাড়ার ছেলেরা আছে, আমার ছেলে সহ অন্যান্য ছেলেরা মেয়েরা সব আছে, তারা নিয়ে যাচ্ছে কলকাতায় কিষান হসপিটাল যে বাইপাসে, সেখানে নাকি শোনা যাচ্ছে যে ওয়ার্ডটা ভালো, সেখানে ট্রিটমেন্টটা ভালো হবে, সেই মতো আছে। কী কারণটা আমরা এখন পর্যন্ত জানতে পারছি না, কারণ আমিও সেখানে এখন পর্যন্ত যাইনি। পাড়ার পাশাপাশি লোকজন, একটা বাড়ি 4 জনই মেম্বার, কার বলার কেউ লোক নেই। যে বলবে সে একটা আন্দাজ করে বলবে, অনুমান করে বলবে।
অর্থাৎ অনুমান করে অনেক রকম কথাই কানে আসে, সেগুলোটাই না বলাটাই বিষয়টা হচ্ছে যে যারা খবর দিয়েছে যেভাবে আগুন লেগেছে যে এইভাবে সেই কারণ কি কারণটা এই যে আমার প্রাথমিকভাবে 3টের সময় আমার ছেলে বা উমার যখন গিয়ে ওখানে হাজির হয় তখন গিয়ে দেখে যে ওরা খুব মানে আগুন তখন লেগে গেছে এবং আগুন জ্বলছে, ওদের গায়ে যে কাপড় আছে সেগুলো, তখন ওই সেখান থেকে দাঁড়িয়ে ফোন করেছে। মোট কজন? মোট 4 জন, একটা পরিবারে ওরা 4 জন, মানে অর্থাৎ রমেশ মান্না হচ্ছে মানে কর্তা, ও তার ওয়াইফ হচ্ছে সুস্মিতা মান্না, তার 2 কন্যা, একটা হচ্ছে পৃথা, একটা হচ্ছে পর্ণা। তাদের বয়সটা কি? বয়সটা মোটামুটি ধর রমেশের বয়স হয়তো 53 হয়তো হবে, সুস্মিতা ওর ওয়াইফের হয়তো 48-47 হবে, আর মেয়ে দুটোর বয়স ওই 22-23 এই পর্যায়ে হবে, 22-23 এরকমই বয়সের দুটো মেয়ে, বড় মেয়ে, ছোটো মেয়েটা মেয়েটা। 1979 সাল থেকে প্রায় 46 বছর ধরে হুগলির ডানলপ ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের এই শাখা চলছে। এখানে বর্তমানে গ্রাহক সংখ্যা প্রায় 1 লক্ষেরও বেশি এবং এখানে বছরে মুনাফা হয় প্রায় 2.5 কোটি টাকারও বেশি। তা সত্ত্বেও এই পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ডানলপ শাখাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ব্যান্ডেলে। এই নিয়েই বিক্ষুব্ধ গ্রাহকরা এদিন ব্যাংকে এসে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি, এখানে প্রচুর বয়স্ক কাস্টমার রয়েছে যারা বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে বহু কিছু সুযোগ সুবিধা এই শাখা থেকেই নেন, কিন্তু ব্যান্ডেলে এই শাখাকে স্থানান্তর করে দিলে বা ব্যান্ডেল শাখার সঙ্গে এই শাখাকে মার্চ করিয়ে দিলে তাদেরকে ব্যান্ডেল পর্যন্ত যেতে হবে, যাতে তারা প্রভূত অসুবিধার সম্মুখীন হবেন। এই নিয়েই এদিন তারা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ডানলপ শাখায় ডেপুটেশন জমা দেন। কি বলছেন এ বিষয়ে সাধারণ গ্রাহকরা তা আমরা শুনব। পাশাপাশি এই এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস কি বলছেন তাও আমরা শুনে নেব। এই ব্যাংকটা 1979 সাল থেকে শুরু হয় এবং এই ব্যাংকের প্রায় 1 লক্ষর বেশি কাস্টমার আছে। তো হঠাৎ করে এবং এই বছরে আমরা সূত্র অনুযায়ী জানতে পারি বছরে প্রায় 2.5 কোটি টাকা এই ব্যাংক থেকে মুনাফা, এবং এই ব্যাংকটা মানে একতলা হওয়ার কারণে বৃদ্ধ মানুষদের কোনো দোতলায় উঠতেও হয় না, সিঁড়ি ভেঙে উঠতে হয় না, মানুষের অনেক সুবিধা হয়। এই ব্যাংকে প্রায় সপ্তগ্রাম, ছোট খেজুরিয়া, বড় খেজুরিয়া, ব্যাংডেল, ডানলপ, দেবানন্দপুর, শাহগঞ্জ বিভিন্ন এলাকার মানুষের প্রায় 1 লক্ষেরও বেশি গ্রাহক আছে। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একটা নোটিফিকেশন জারি করেছে যে এটা ব্যান্ডেল ব্যাংকের সাথে মার্জ করা হবে, এতে মানুষের বহু সমস্যা হবে এবং আমরা চাই আমরা এই ব্যাংকের গ্রাহক হিসাবে এখানে এসেছি এবং আমরা চাই এই ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার যারা আছেন আমরা চাই ব্যাংকটা এখানেই থাকুক। বলছি এটা 50 বছর পুরনো ব্যাংক, হঠাৎ কি করে নিয়ে যাবে এখানে? এটা আমাদেরও কত অসুবিধা হবে এখানে, অনেক বয়স্ক মহিলাগুলো আছে, ওরা কি করে এখানে যাবে 3তলা বিল্ডিংয়ে উঠবে? আমাদের বক্তব্য এটা, ব্যাংকটা এখানে আছে, এখানেই থাকবে। আশেপাশে কোনো ব্যাংক নেই, এখান থেকে দূর থেকে লোক পরিষেবা নিতে আসে, বিশেষ করে বয়স্কদের বৃদ্ধ ভাতা লোক এইসব সবকিছু আছে, তারা অত দূরে যেতে পারবে না। আমাদের দাবি আমাদের ব্যাংক এখানেই থাকুক, আমরা অন্যত শিফট হব না, আর আমাদের না জানিয়ে যেন আমাদের অ্যাকাউন্টগুলো ট্রান্সফার করা না হয়, আমরা এখানেই চাই। চাঁদদানি পুরসভার 19 নম্বর ওয়ার্ডে সুরজ গুপ্তার উদ্যোগে স্থাপিত হল বজরংবলীর মন্দির। এই মন্দিরের শুভ উদ্বোধন করেন চাঁদদানির বিধায়ক অরিন্দম গুই। তিনি সেখানে পুজোও দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরিন্দমবাবু কি বলছেন আমরা শুনে নেব। আমি ধন্যবাদ জানাই এই পুজো কমিটিকে, ধন্যবাদ জানাই চাঁদদানির মানুষকে যারা এই রামনবমী উৎসব এত সুন্দরভাবে পালন করেছে। যে চাঁদদানির সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষের বাস, সেই জায়গায় যে শান্তিপূর্ণভাবে আমাদের প্রত্যেকটা আমাদের উৎসব আমরা পালন করি, যার যার ধর্মকে আমরা যেমন পালন করি, অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা করি, ঠিক একইভাবে এখানে রামনবমী পালন হচ্ছে। চারিদিকে দেখবেন একটা আলাদা বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে একেবারে ভোগ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, কখনো রাত্রিবেলা গানের অনুষ্ঠান, তো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রামনবমী পালন করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাই, আমি শুভেচ্ছা জানাই, আমি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। চাঁদদানিতে আমি তো বললাম যে সম্প্রীতি, যে সব ধর্মের মানুষের যে সম্প্রীতি, কিছুদিন আগে ঈদ পালন হয়েছে, সেখানে আমার হিন্দু ভাইয়েরা আমরা সবাই ছিলাম। আবার এখানে আমাদের যেমন এই কালকে আমাদের শোভাযাত্রা আছে, বর্ণাঢ্য শোভাযাত্রা, সেখানে অন্য ধর্মের মানুষরা জল বিতরণ করে, এটা আমাদের কাছে বড় পাওনা। আমার মনে হয় চাঁদদানিকে দেখে সারা ভারতবর্ষে শেখা উচিত।
বৈদ্যবাটি পৌরসভার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বৈদ্যবাটি পৌরসভারই 20 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হরিপদ পাল। তিনি প্রথমে সোশ্যাল মিডিয়ায় তার এলাকায় কাজ না হওয়া এরকম কিছু কাজের ভিডিও এবং তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, আর সেই ভিডিও ভাইরাল হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা থেকে 20 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হরিপদ পাল কি বলছেন আমরা শুনব। পাশাপাশি চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুঁই কি বলছেন তাও আমরা শুনে নেব। আপনাদের 20 নম্বর ওয়ার্ডের যে জলের যন্ত্রণা, ড্রেনের জলের যে যন্ত্রণা, কি অভিযোগ আছে? এটা আছে আমাদের জল তো আমাদের জমে থাকে বর্ষাকালে, আমাদের এখানটা করে না। কাউন্সিলর তো কিছুই করেনি, নতুন কাউন্সিলর এসে তো একটু দেখছে, হ্যাঁ, কিন্তু হয়তো সে সাহায্য কোনো কিছু পাচ্ছে না, সে তার কাজ করতে পারছে না। মানে বহুদিনের এই সমস্যা নাকি? হ্যাঁ, জানো আমরা জল পাই, বর্ষার সময় খুব সমস্যা হয় নাকি? বর্ষার সময় বর্ষাকালেই বেশি সমস্যা, আর 20 বছর ধরে এই সমস্যা। পৌরসভাকে জানানো হয়েছিল? হ্যাঁ, অনেকবার পৌরসভায় গেছি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই তো? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর আপনাদের এই কাউন্সিলর আপনাদের পাশে কতটা এসে দাঁড়িয়েছে? কাউন্সিলর আমাদের পাশে অনেকটাই এসে দাঁড়িয়েছে, আমাদের কাউন্সিলর খুবই ভালো মানুষ। আর একটু দাঁড়ালে আরে ও সহযোগিতা না পেলে কি করে দাঁড়াবি? কাউন্সিলরকে যখনই আমরা ডাকি তখনই এসে পৌঁছায়। মানে আপনাদের কাউন্সিলর হরিপদ পাল? হ্যাঁ, হরিপদ পালকে আমাদের কোনো বক্তব্য নেই যে উনি আমাদের সবসময় পাশে দাঁড়ায়। ঠিক আছে। দীর্ঘদিন ধরে এটা আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, পৌরসভা জানানো হয়েছে, বর্তমানে এখন যে কাউন্সিলর বা আগে যা কাউন্সিলর ছিল তাকেও জানানো হয়েছে। বর্তমান কাউন্সিলর কি বলছেন? বর্তমান কাউন্সিলর তো তাও মাঝে মাঝে সপ্তাহে একটু পরিষ্কার করার চেষ্টা করে। কারখানার থেকে পুরো মাটি ধুয়ে পুরো ওখানে ড্রেন পুরো জাম, জল মোটাকালেই যায় না। এখনই দেখা যাচ্ছে ড্রেনগুলো মাটি পড়ে জমে আছে। তো এক পশলা বৃষ্টি হলে তো জল কোথায় উঠবে? জল মানে এখানে রাস্তাঘাটের অবস্থা এমনই, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে গেলেও আমাদের এখানে অবস্থা খারাপ। বর্ষাকালে সব সময় রাস্তা তো দেখছি না এখন কি অবস্থা হয়ে রয়েছে। আর বর্ষাকালে তো কোনো মানে অ্যাম্বুলেন্স তো দূরের কথা না, টোটোও ঢুকতে চায় না। আচ্ছা, এই যে প্লাস্টিকগুলো কি আপনাদের মানে সবার বাড়ি থেকেই ফেলা হচ্ছে এখানে? এগুলো নিশ্চয়ই বাড়ির থেকেই ফেলা হচ্ছে, নাহলে এখানে জামটা আসবে। এখানে কি গাড়ি আসে না নাকি? হ্যাঁ, গাড়ি প্রত্যেক দিনই আসে। তারপরেও ড্রেনের মধ্যে ফেলা হয়। মোটামুটি হয়তো ও বললো আমি ফেলি না, ও বলবে আমি ফেলি না, ফেলে তো নিশ্চয়ই কেউ। তাহলে তো প্লাস্টিক আসবে কোথা থেকে? তাহলে প্লাস্টিক আসবে কোথা থেকে? আপনার নাম? আমার নাম আরতি সাহা। আচ্ছা, বলছি ড্রেন এই যে এইটা পাইপটা বসানোর ফলে কতটা অসুবিধা হচ্ছে? না, পাইপ ফেলানোর পর মোটামুটি আমাদের এমনি কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমাদের রাস্তাটা এই যেহেতু পাইপটা ফেলার পর সব ইট যে তোলা হয়েছে, এতে রাস্তাটার অবস্থা বুঝতে তো পারছেন, মানে কোনো রিক্সা বল টোটো কোনো কেউ ঢুকতে চায় না। এনারা দাবি করছে, মানে কাউন্সিলর বলছেন যে পাইপটা ফেলার ফলে আপনাদের এই রাস্তাঘাটে জ্যাম হয়ে যাচ্ছে, মানে ময়লা ফয়লা জ্যাম হয়ে যাচ্ছে, ময়লা জমে আটকে যাচ্ছে, নিকাশি ব্যবস্থার সমস্যা হচ্ছে। কি বলবেন? নিকাশির ব্যবস্থা তো সমস্যা হচ্ছেই, নিকাশি ব্যবস্থা তো খুবই সমস্যা হচ্ছে। উনি সপ্তাহে পরিষ্কার গাড়ি লোক পাঠাচ্ছে, পরিষ্কার করছে, কিন্তু তবুও তো দেখুন না জাম হয়ে রয়েছে। আর পাইপটা ফেলাতে যখন জলের পাইপ তো দিতেই হবে, কিন্তু পাইপটা ফেলার পর যদি রাস্তাটা আমার মেরামত করে দেয় তাহলে আমাদের অতটা অসুবিধা হয় না। সবচেয়ে থেকে সমস্যা হয়ে গেছে আমাদের রাস্তাটা। জল তো ড্রেনের জল কি বর্ষাকালে ঘরে উঠে যাচ্ছে? ড্রেনে এই রাস্তায় যদি জল হয় অটোমেটিক তো ড্রেনের জল ঘরে যাবে। আপনার নামটা বলুন। আমার নাম আরতি সাহা। এই 20 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা? আমি 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সরাসরি লাইভে আসতে এবং আপনি সেখানকার মূলত সামনেই বর্ষা আসবে এবং বর্ষার আগে মূলত আপনার ট্রেনিং যে সমস্যা সেটা নিয়ে বক্তব্য রাখতে, অ্যাকচুয়ালি কি সমস্যা হচ্ছে? দেখুন, আমাদের ভৌগোলিকের দিক থেকে বিচার করতে গেলে আমাদের 20 নম্বর ওয়ার্ডটা হচ্ছে সব থেকে নিচু। আশপাশে যে ওয়ার্ডগুলো আছে তার থেকে আমাদের এই ওয়ার্ডটাই নিচু। কিন্তু যে সমস্ত কন্ট্রাক্টর কেএমডি আছে, আরও যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করে গেছে এখানে পাইপ লাইনের পানীয় জলের, তারা কি করেছে, কাউন্সিল মানে আমাদের সঙ্গে আলোচনা না করে তারা নিজের মতো কাজ করেছে এবং ড্রেনের মাঝখান দিয়ে ঠিক এমনভাবে পাইপগুলোকে নিয়ে গেছে যেটার নোংরা আবর্জনা সব আটকে যাচ্ছে, প্লাস্টিক ম্যালাকি সব আটকে যাচ্ছে। এটা অনেক জায়গায় করেছে, এক জায়গায় দু জায়গায় নয়। আমার ওয়ার্ডে প্রায় 10 থেকে 15টা জায়গায় এরকম কাজ করেছে, যার জন্য পুরো ড্রেনটা জল সবসময় ফুলে থাকছে, গিয়ে ছাড়িয়ে দিতে হচ্ছে তবেই জল যাচ্ছে, বারবার স্ল্যাব তুলতে হচ্ছে। একটা বৃষ্টি বাজে পরিস্থিতি, এর মধ্যে যদি হঠাৎ এই বৃষ্টি এসে যায় তাহলে এই এলাকার সাধারণ মানুষের ঘরে জল ঢুকে যাবে।
এরকম অবস্থায় আমরা চাইছি লিখিতভাবে পৌরসভার চেয়ারম্যানকে আমি লিখিতভাবে জানিয়েছি, আমাদের এমএলএ স্যারকেও আমি লিখিতভাবে জানিয়েছি। তার মধ্যে একটা যেটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ময়ূর প্লাইউডের মধ্যে তাদের নিজের সুবিধার জন্য, কারখানার সুবিধার জন্য আমাদের যে পুরনো হাই ড্রেন সেটাকে ভেঙে নতুন করে সাইডে করছে। এবার শুরুটা এবং শেষটা ওই ড্রেনটা করতে গিয়ে সেই সমস্ত জায়গায় মাটি ফেলে পুরো জাম করে দিয়েছে, কোনো রকমভাবে দিল্লি রোডে খালে জল যাচ্ছে না। এইটা যদি এই অবস্থায় যদি এইটাকে এখন থেকে না ঠিক করা হয়, কমসে কম 1 মাস লাগবে এটাকে ঠিক করতে, তাহলে সামনেই তো বর্ষা, মে মাসের পরেই তো বর্ষা এসে যাবে। সাধারণ মানুষ প্রায় 3 থেকে 4 হাজার, গোলাপবাগ, বিজয়নগর, রামকৃষ্ণনগর, এখানে প্রায় 4 হাজার মানুষ, তাদের বাড়িতে জল ঢুকে যাবে। তারা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যারা পড়ে তারা কিভাবে বেরোবে, কিভাবে যাবে? এইটার সমস্যার সমাধান করার জন্য আমি লিখিতভাবে পৌরসভাকে জানিয়েছি। পৌরসভা তরফ থেকে কি স্টেপ নেওয়ার কথা বলেছে আপনাকে? এখনো পর্যন্ত আমাকে জানায়নি, বলেছে যে দেখছি, চেষ্টা করছি, কিন্তু আমার ভয় হচ্ছে যে আচমকা যদি এখন একটা বৃষ্টি হয়ে যায়, তার আগে যদি এপ্রিলের মধ্যে না করে, তাহলে সমস্যার শেষ থাকবে না। মানুষ আমাকে যেমন ঘেরাও করবে, তেমনি বৈদ্যবাটি পৌরসভাকেও ঘেরাও করবে। পানীয় জলের যে পাইপ যাচ্ছে, যদি পাইপলাইন পানীয় জলের কোনো প্রকারে লিক হয়, তাহলে ওই ড্রেনের জলও তোর ভেতর দিয়ে ঢুকবে। একদম শুদ্ধ জল তো পাবে না। হ্যাঁ, সেটা সেফটির দিক থেকে চিন্তা করলেও, হ্যাঁ, সাধারণ মানুষের কথা চিন্তা করেও ড্রেনের মাঝখান থেকে ওটাকে সরিয়ে দিতে হবে, নয় ড্রেনের নিচ দিয়ে নিতে হবে, নয় ড্রেনের উপর দিয়ে ব্যবস্থা আছে। মেন কথা হচ্ছে কোনো কন্ট্রাক্টরই কোনো কাউন্সিলরের সঙ্গে দেখা করে না, আসে না, পৌরসভা থেকেই ফিরে চলে যান। আমরা যে কাজটা বুঝে নেবো, বুঝে ঠিক মতো নিতে পারছি না। কন্ট্রাক্টর আসে না, ঠিকাদার পাঠায়, ঠিকাদার বলে আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেইভাবে করছি। ঠিকাদাররা তাদের নিজেদের মন মর্জি মতো কাজ করছে। তাহলে কি চাইছেন এই মুহূর্তে? এটা চাইছি বৈদ্যবাটি পৌরসভা চেয়ারম্যান এটা স্টেপ নিক, খোঁজখবর নিক সঠিকভাবে। যদি আমি যে কথাগুলো বলেছি যদি একটাও ভুল প্রমাণিত হয়, আমার উপর ব্যবস্থা নিক, কাজ সঠিক হয় সেই কাজগুলো ঠিকঠাকভাবে করে দেওয়ার ব্যবস্থা করুন। আর যদি না মানা হয় তাহলে কি আপনারা ডেপুটেশন দেবেন? হ্যাঁ, আমি মে মাসের মাঝামাঝি, আমি মে মাসের প্রথম সপ্তাহতেই আমি দিন ঠিক করে জানিয়ে দেবো। আমি মে মাসের মাঝামাঝি আমরা ঠিক করছি। আমরা বেশ কিছু লোকই 23 নম্বর ওয়ার্ড থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে, সবাই থাকবে, ডেপুটেশন হবে। দেখুন, শুধু সেটা নয়, আজকে রেজিস্ট্রেশনের কাজ হচ্ছে না, পাইপ লাইন বাড়ি বাড়ি যে হাউস লাইন হয়েছে, আজকে কতদিন হয়ে গেছে, 6 মাস ধরে ধরুন খোঁড়াই পড়ে আছে। কেন থাকবে এতদিন খোঁড়াই? আজকে সমবাতির টাকা আজকে আমার ওয়ার্ডে 80 জন জমে গেছে, মাসে 2টো করে দিচ্ছে, তাহলে 2টো করে মাসে হলে বছরে 24 জন মানে হচ্ছে আপনার 4 বছর 3 বছর লেগে যাবে। একটা সমবাতির বাড়ির যদি কেউ মারা যায়, 3 বছর পরে 4 বছর পরে টাকা পাবে, 2000 টাকা মাত্র। এটা হয় নাকি কখনো? এই পদ্ধতিটা তো চেঞ্জ করতে হবে। 15 দিনের মাথায়তেই টাকা দিয়ে দেওয়ার কথা। এবার যে আমি বৈদ্যবাটি পৌরসভায় যিনি এই ডিপার্টমেন্ট আছে তার সঙ্গে কথা বলেছি, তাদের বক্তব্য যে অন্য ওয়ার্ড ঠিকঠাক নেয়নি, আমি ইউসি জমা করতে পারিনি। অন্য ওয়ার্ড যদি ঠিকঠাক না নিতে পারে, তার দায় কার? এটাকে তো পৌরসভাকে দেখতে হবে, যিনি অভিভাবক আছেন তাকে তো খেয়াল রাখতে হবে না। যে ওয়ার্ডে নিতে পারছে না তাকে বাদ দিয়ে যে ওয়ার্ডের চাহিদা বেশি আছে, মানুষ মারা গেছেন, সেই ওয়ার্ডগুলোতে বেশি দিতে হবে, যেভাবেই হোক দিয়ে সেটাকে কমিয়ে থাকতে হবে। আমি হরিপদ পাল, আমি বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য। দাদা, আজকে দেখা গেল যে বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পাল তিনি সোশ্যাল মিডিয়ায় একটা ক্লিপ ভাইরাল করেছেন, যেখানে তিনি দাবি করছেন যে তার ওয়ার্ডে বেশ কিছু সমস্যা আছে, যেই সমস্যাগুলো ইতিমধ্যেই যদি সমাধান না করা যায়, বর্ষার সময় তাদের ওয়ার্ডের মানুষের প্রচণ্ড সমস্যা হবে। তিনি ইতিমধ্যেই এই বিষয়টা বৈদ্যবাটি পৌরসভায় জানিয়েছেন এবং আপনাকেও জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সমাধান করা হয়নি। যদি ইতিমধ্যে সমাধান না করা হয়, তাহলে তিনি মে মাসের মাঝামাঝি টাইমে তার ওয়ার্ডের কর্মীদেরকে নিয়ে গিয়ে বৈদ্যবাটি পৌরসভায় ডেপুটেশন দেবেন এবং অবস্থান বিক্ষোভ করবেন। এই বিষয়টা আপনি কি বলবেন? আমি বলি আপনাকে যে ডেপুটেশন দেওয়া বলা এটা খুব সহজ ব্যাপার, আর ব্যাপারটা হচ্ছে উনি তো নতুন কাউন্সিলর, প্রথম কাউন্সিলর হয়েছেন, তা ওনার এই বিষয়ে হয়তো অভিজ্ঞতাটা একটু কমই। তো যাই হোক, তার মধ্যেও বলি যে উনি আমাকে একটা চিঠি দিয়েছেন 20 তারিখ 2/4 একটা চিঠি উনি দিয়েছেন, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওনার যে যে ডিমান্ডগুলো আছে খুব যুক্তিপূর্ণ, মানে অযৌক্তিক কিছু নয়, কিন্তু উনি যেভাবে বলছেন যে এক্ষুনি করে দিতে হবে, এক্ষুনি করতে হবে, ব্যাপার হচ্ছে এই কাজটা সম্পূর্ণ কেএমডি এর কাজ, এটা পৌরসভার কোনো কাজ নয়, এটা কেএমডি এর কাজ। তো কেএমডিএ যখন পাইপ বসিয়েছে
তখন হয়তো উনি দেখার সময় পাননি, কেন হয়তো উনি কাজে ব্যস্ত থাকেন, অন্য কাজে তো হয়তো দেখেননি, সেই সময় উনি দেখতে পাননি যে পাইপগুলো বসিয়ে দিয়ে চলে গেছে। কেননা ওইগুলো বিভিন্ন ওয়ার্ডেই বসিয়েছে, তখন যারা যারা অন্যান্য ওয়ার্ডে কাউন্সিলররা তারাও দেখে অনেকটা যেমন যেমন করার করে দিয়েছে। তবে আমারও মনে হয় যে পাইপ লাইন যখন ড্রেনের মধ্যখান দিয়ে যায় সেগুলো অবস্ট্রাগল হয়। তো সেটা আমরা আগের দিন একটা মিটিং করেছি কদিন আগে, সেই মিটিংয়ে আমরা কেএমডিএকে সেটা আলোচনা হয়েছে, উনি আলোচনাতে ছিলেনও, যেটা উনি চিঠি দেওয়ার আগেই আলোচনা হয়েছে, উনি সেই আলোচনায় ছিলেনও। কারণ আমরা বলেছিলাম যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রাস্তাগুলোকে রিপেয়ার করতে হবে, মানুষের যাতায়াত করতে পারে সেটা দেখে নিতে হবে। কারণ রাস্তাঘাটগুলো যেহেতু টোটাল শহর জুড়ে এই পাইপ লাইন পড়েছে, কাজটা খুব ইজি নয়, শুধু পাইপ পড়া নয়, তার সাথে সাথে আবার বাড়ি বাড়ি কানেকশানগুলো হচ্ছে, তো সেই জন্য কাজগুলো চলছে। তবে আমরা বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব, কেএমডিএ সমস্ত ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছিল, তাদের বলা হয়েছে যে কাজ যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সম্পন্ন করা। আর যেগুলো আছে যে টুকটাক সমস্যা, সেই সমস্যাগুলো যাতে মিটে যায়, সেটা দরকার পড়লে আরেকবার আমরা বসে আমরা কাউন্সিলরকে নিয়ে বা চেয়ারম্যানের সাথে কথা বলে যে কন্ট্রাক্টররা কাজ করছে তাদের দিয়ে এগুলো করিয়ে দেবো। কেননা যে সমস্যাগুলো উনি দিয়েছেন বেশিরভাগটাই এটা পুরো মানে টোটালটাই আর কি আমাদের কেএমডিএ সংক্রান্ত ব্যাপার যা যা আছে। আর তার ভেতরে একটা আছে, উনি বলেছেন সমব্যথী পাচ্ছে না। ওনারও তো জানা উচিত যে টাকা কিভাবে আসছে, কিভাবে ছাড়ছে, কিভাবে বেরোচ্ছে, সেটা ওনার থাকা উচিত। এর জন্য পৌরসভার সাথে যুক্ত থাকতে হয়, ঠিক আছে, তাহলে জানতে পারা যায়। ব্যাপার হচ্ছে ওনার শুধু ওয়ার্ড নয়, সমগ্র যেমন যেমন টাকা আসে সরকারি, আমরা সেইভাবে টাকাগুলোকে ডিসবার্স করি। এখানে ইচ্ছাকৃত আটকে রাখার কোনো ব্যাপার নেই। উনি এমনটাও বলেছেন যে যদি তাকে পৌরসভা থেকে কাউন্সিলর পদ চলে যায় তাও তিনি কোনো পরোয়া নেই, এবং আমি হরি, আমি যা বলি তাই করি। আমি বলছি যে কাউন্সিলর নেই, দেখুন জনগণ ভোট দেয়, মানুষ জনগণের রায়ে জিতে আসে, তো জনগণ ওনাকে ভোট দিয়েছে, জিতিয়েছেন, তা ওনার প্রতি তো মানুষের আস্থা বিশ্বাস আছে, ভরসা নিশ্চয়ই আছে বলে উনি জিতিয়েছেন। তো উনি মানুষের জন্য কাজ করছেন নিশ্চয়ই। তাই এখানে তো কাজ কারণ পদ ছিনিয়ে নেওয়া সে ব্যাপার তো নয়। এখানে মানুষ দেখবে কে কাজ করছে, মানুষ দেখছে, মানুষ দেখবে। এখানে পদ ছিনিয়ে নেয় না, উনি ওনার দাবি তো ন্যায্য দাবি তো কোনো অন্যায্য নয়, কিন্তু ব্যাপার হচ্ছে ওনাকে তো বুঝতে হবে ব্যাপারটা ওনাকে বুঝতে হবে। আমি ফেসবুকে বললাম, সবাইকে শোনালাম, আমি অনেক মহান হলাম, আমি বড় হলাম, সব ঠিক আছে, কিন্তু ব্যাপার সেটা হচ্ছে এটা মাথায় তাকে রাখতে হবে যে সে জনপ্রতিনিধি, জনগণের সবটা দেখার দায়িত্বই তার। আর তার সাথে সাথে এটাও তাকে বুঝতে হবে যে কোন কাজটা 10 দিনে হয়, কোন কাজটা একটু সময় লাগে। কারণ যখন সার্বিক একটা প্রকল্প চলছে, যেখানে উন্নয়নের প্রকল্প, যেখানে মানুষ দিবারাত্রি জল পাবে, তো সেই জায়গায় একটা বড় প্রজেক্ট, তার তো একটা সময় লাগবেই, হুগলির চাপদানি থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24।